আসসালামু আলাইকুম। হার্ট অ্যাটাকের মতো মারাত্মক রোগ থেকে আপনি কিভাবে বাঁচতে পারবেন কিছু আর্লি সিম্পটম জানার পর এবং সেক্ষেত্রে আপনার করণীয় কি? এই ভিডিওটিতে আমি এই ইনফরমেশনগুলো শেয়ার করব। সো না টেনে সম্পূর্ণটি দেখুন। কেউ যদি হার্ট অ্যাটাকের ঠিক ১ মাস আগেই কিছু সিম্পটম পেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একজন মানুষকে হার্ট অ্যাটাক থেকে বাঁচানো সম্ভব। এবং এই সিম্পটমগুলো পাওয়ার পর যদি প্রপার ওয়েতে ট্রিটমেন্ট করতে পারে, সেক্ষেত্রে কিন্তু একজন পেশেন্ট হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে বাঁচতে পারবে। কারণ একবার যদি হার্ট অ্যাটাক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে হার্টের যে মাসলগুলা থাকে, এই মাসলগুলা কিন্তু আগের মতো কাজ করে না। দেখা যায় যে এই হার্টের মাসেলগুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকে এবং সেক্ষেত্রে আমাদের হার্ট অ্যাটাকের যে ঝুঁকিটা পরবর্তীতে আস্তে আস্তে আরো বাড়তে থাকে। কি সেই আর্লি সিম্পটমগুলো? সে সাথে আমি বলবো যে আর্লি সিম্পটমগুলো পাওয়ার পর আপনি কি টেস্ট করবেন ডাক্তারের কাছে যাওয়ার পর, এবং সেই সাথে আমি বলবো যে এই সিম্পটমগুলো বা হার্ট অ্যাটাকের যে এই অ্যাটাকের যে সিম্পটমগুলো আপনি কিভাবে আগের থেকেই কন্ট্রোল করে ফেলতে পারবেন। হার্ট অ্যাটাকের ১ মাস আগে যে ১ম একটা সিম্পটম থাকে এবং কমন একটা সিম্পটম, সেটা হচ্ছে বুক ধড়ফড় করা বা হার্টের পালপিটেশনটা অনেক বেড়ে যায়। এবং এটার অন্যতম একটা কারণ আমরা বলে থাকি, এটাকে বলা হয়ে থাকে অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন। এই অ্যাট্রিয়াল ফাইব্রিলেশনটা আসলে কি? মানে হচ্ছে যে এটা আমাদের ইরেগুলার একটা হার্টবিট দিয়ে থাকে, এটাকে আমরা বলে থাকি অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন। এখন এই অ্যাট্রিয়াল ফাইব্রিলেশনটা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে যে আমাদের যে হার্ট আছে, এই হার্টের আপার ২ টা চেম্বার থাকে এবং লয়ার ২ টা চেম্বার থাকে। আমাদের হার্টের উপরের ডান দিকে থাকে হচ্ছে সাইনাস নোড। এই সাইনাস নোডটা কি? এই সাইনাস নোডটা হচ্ছে যে আমার যখন হার্ট বিট করছে তখন একটা সে সিগন্যাল তৈরি করে ফেলে এবং এই সিগন্যালটা আমাদের আপার চেম্বার বা আপার যে হার্ট আছে, হার্টের যে চেম্বারটা থাকে সেখানে মুভ করে। তারপর এটা চলে যায় এভি নোডে এবং এভি নোডে যাওয়ার পর সেটা একটু স্লো ডাউন হয় এবং শেষ পর্যন্ত আমাদের লয়ার যে চেম্বার আছে সেখানে চলে আসে, যেটা আমরা স্বাভাবিকভাবে বলে থাকি। এবং স্বাভাবিকভাবে একজন মানুষের হার্টবিট সাধারণত ৬০ থেকে ১০০ পর্যন্ত হয়ে থাকে। যখন এট্রিয়াল ফাইব্রিলেশন হচ্ছে তখন আমাদের আপার যে চেম্বারটা থাকে সেখানে যে হার্টবিটটা হচ্ছে এই বিটটা হয় ইরেগুলার, অথবা আপনারা বলতে পারেন অনেকটা বিশৃঙ্খল হয়ে যায়, যার কারণে আমাদের আপার যে হার্ট চেম্বারটা আছে এটা কাঁপতে থাকে এবং যে একটা সিগন্যাল তৈরি করছে সেটা এবি নোডের দিকে যাচ্ছে এবং এবি নোড যেটা করছে যে আমাদের যে লয়ার চেম্বারটা আছে এই লয়ার চেম্বারটার মধ্যে একটা সিগন্যাল দিতে থাকে বা অনেক বেশি পরিমাণে সিগন্যাল পেতে থাকে আমাদের লয়ার চেম্বার এবং সেখানে প্রবেশের চেষ্টা করে, এবং যে কারণে আমাদের ইরেগুলার কিছু হার্টবিট তৈরি হয়। এবং এই যে হার্টবিটটা তৈরি হচ্ছে, এই হার্টবিটটা ইরেগুলার তৈরি হওয়ার জন্য আমাদের বুক ধড়ফড় করতে থাকে বা হার্টের পালপিটেশন হয়ে থাকে। এখন কথা হচ্ছে যে এই যে এটা যদি সবসময় ইরেগুলার হতে থাকে, দেখা যাচ্ছে যে ১ মাস বা ১.৫ মাস হার্ট অ্যাটাকের আগে থেকে এটা হতে থাকে, তখন দেখা যাচ্ছে যে আমাদের হার্টের মধ্যে একটা ক্লটের তৈরি করে ফেলে। এবং এই ক্লটটা যখন আমরা আস্তে আস্তে ডেভেলপ হতে দেই বা আমরা যে হার্টের পালপিটেশনটাকে ইগনোর করে ফেলি, তখন কিন্তু এই ক্লটের কারণে আমাদের হার্ট অ্যাটাক হয়ে থাকে। এছাড়া এই ক্লটটা মানে ব্লাডের যে ক্লটটা তৈরি হচ্ছে, এই ক্লটটা যদি আমাদের ব্রেনে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সেকেন্ড যে সিম্পটমটা সেটা কি? সেকেন্ড সিম্পটমটা হচ্ছে আমাদের চেস্ট পেইন অথবা ডিসকমফোর্ট ফিল করা। মানে হচ্ছে যে আপনি যখন সিঁড়ি বেয়ে নিচতলা থেকে উপরের তলায় উঠতে যাবেন, তখন দেখবেন যে আপনার বুকে চিনচিন ব্যথা শুরু হয়েছে। অথবা আপনি যদি সকালে জগিং করতে যান বা হালকা দৌড়াদৌড়ি করেন, তখন দেখবেন যে আপনার চিনচিন হালকা ব্যথা শুরু হয়েছে। এটা আমরা চেস্ট পেইন অথবা ডিসকমফোর্ট ফিল হতে পারে। তো এই যে এই প্রবলেমটা হচ্ছে, যদি আপনি আবার রেস্ট নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ব্যথাটা আস্তে আস্তে কমে যাবে। এটা কেন হচ্ছে? এটার কারণ হচ্ছে যে আপনার হার্টের মধ্যে যদি ব্লকেজ থেকে থাকে, সেক্ষেত্রে আপনার হার্টের মাসলগুলো আছে, এই মাসলগুলো আস্তে আস্তে মারা যেতে শুরু করে। এরপর আপনি বলতে পারেন যে এই যে ব্লকেজগুলো হচ্ছে, এই ব্লকেজগুলো থাকার কারণে আমাদের যে হার্টের যে আর্টারি বা ধমনী আছে, সেটা কিন্তু ইফেক্টিভ ওয়েতে আমাদের হার্টটাকে পাম্প করতে পারছে না। মানে হচ্ছে আমাদের যে হার্টের যে পেশিটা আছে, সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন প্রবাহ হয় না, যার কারণে আমাদের হার্টের মাসলটা আস্তে আস্তে মারা যেতে শুরু করে। এই যে হার্টের যে মাসলটা আছে এটা ড্যামেজ হওয়ার কারণে আমাদের ব্রেইন আস্তে আস্তে শনাক্ত করে ফেলে এবং সেটা আমাদের বুকে ব্যথা হিসেবে অনুভূত হয়। ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে চেস্ট পেইন রেডিয়েশন। মানে হচ্ছে এই যে আপনার ব্যথাটা শুরু হলো বা চিনচিন ব্যথাটা করছে, এই ব্যথাটা কিন্তু আস্তে আস্তে দেখবেন ছড়িয়ে যেতে থাকবে। সাপোজ এই ব্যথাটা বুকে শুরু হলো, সেটা আমাদের বাম হাতে চলে যেতে পারে বা মাঝে মধ্যে আমাদের এখানে চলে আসতে পারে বা আমাদের থুতনির এখানে চলে আসতে পারে বা ঘাড়ে চলে আসতে পারে বা পিঠের দিকে ছড়িয়ে যেতে পারে। এর কারণটা আসলে কি? এর কারণটা হচ্ছে যখন আমাদের হার্ট মাসলগুলো ড্যামেজ হতে শুরু করে, তখন দেখা যায় যে এর সাথে কানেক্টেড যে স্নায়ুতন্ত্রগুলো আছে বা কানেক্টেড যে
মাসলটা আছে মানে হার্টের সাথে যে কানেক্টেড যেগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে প্রভাবিত করতে শুরু করে। তো যে কারণে আস্তে আস্তে চিনচিন ব্যথা হয়। মানে হচ্ছে যখন নাকি আমাদের হার্টটা মধ্যে যখন ব্যথাটা শুরু হচ্ছে, এটার সাথে কানেক্টেড কিছু পেশি যে থাকছে, যেমন আমাদের থুতনি এবং ঘাড়, পিঠ, তারপর বাম হাত, এগুলা কিন্তু আমাদের হার্টের যে মাসেলটা আছে এটার সাথে কানেক্টেড, এবং এটা ব্রেনে যাওয়ার সময় দেখা যায় যে আমাদের যে কানেক্টেড যে মাসেলগুলো আছে ওগুলাকে সে প্রভাবিত করে ফেলে, যার কারণে ব্যথাটা আস্তে আস্তে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়তে পারে। আরো একটি অন্যতম আর্লি যে সিমটম সেটা হচ্ছে শ্বাসকষ্ট। এই শ্বাসকষ্টটা আসলে কেন হয়ে থাকে? শ্বাসকষ্টটা হওয়ার প্রধান কারণ হচ্ছে যখন আমাদের হার্টের মাসেলগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে, সে কিন্তু ব্লকেজের জন্য প্রপার ওয়েতে কিন্তু সে ব্লাডটাকে পাম্প করে আমাদের বডির যে অর্গানগুলো আছে সেগুলোতে পৌঁছাতে পারে না। ফর এক্সাম্পল, সেটা যদি আমাদের ফুসফুসে প্রপার ওয়েতে আমাদের পর্যাপ্ত পরিমাণে ব্লাডটা ফ্লো ফুসফুসে করতে না পারে, তখন দেখা যায় যে সেখানে আমাদের পানি জমতে শুরু করে। এখন যদি পানি জমে যায়, তখন দেখা যায় যে আমাদের এই শ্বাসকষ্টটা আস্তে আস্তে শুরু হয়ে যায়। মানে যখন হচ্ছে যে আপনার দরকার হচ্ছে অক্সিজেন, সেখানে যদি ফুসফুসটা প্রপার ভাবে অক্সিজেন না পায় বা পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না পায়, তখন কিন্তু এই ফুসফুসের মধ্যে আস্তে আস্তে পানি জমতে শুরু করে এবং তখন আমাদের শ্বাসকষ্ট দেখা যায়। আরো একটি আর্লি সিমটম হচ্ছে অতিরিক্ত ঘাম হওয়া, এবং ঘামটা কিন্তু ঠান্ডা হবে। মানে হচ্ছে যখন আপনি কোনো কাজ করবেন তখন দেখা যাচ্ছে যে আপনি ঘামাচ্ছেন, কিন্তু যখন হার্ট অ্যাটাকের একটা লক্ষণ প্রকাশ পেয়ে থাকে বা 1 মাস আগে থেকে আপনার হার্ট অ্যাটাকের একটা সিমটম আসবে, এই সিমটমের কিন্তু আপনার দেখা যাবে অন্যান্য যে ঘামানো সেটার মতো না। আপনি ঘামাচ্ছেন এবং ঘামের সাথে সাথে আপনার শরীরটাও কিন্তু ঠান্ডা হয়ে আসছে। তখন আমাদের বডি কি করে? তখন অ্যাড্রিনালিন নামে একটা হরমোন আমাদের বডির সিক্রেশন করে থাকে। যখন অ্যাড্রিনালিন হরমোনটা সিক্রেশন করছে, তখন সেই সাথে আমাদের বডিতে একটা এক্সট্রা একটা প্রেশার তৈরি হয়ে যায়। এই হরমোনটা কি করে থাকে? এই হরমোনটা আমাদের যে ব্লাড ভেসেলটা আছে এই ব্লাড ভেসেলটাকে সংকুচিত করে ফেলে। তো যে কারণে রক্তচাপ বেড়ে যায়, এবং এই রক্তচাপ বাড়ার সাথে সাথে আমাদের যে এই হরমোনটা অ্যাড্রিনালিন হরমোন এবং আমাদের যে স্ট্রেস হরমোনটা আছে সেটাও কিন্তু সক্রিয় হয়ে যায়। মানে হচ্ছে আমাদের ব্লাডের সিক্রেশন হওয়া শুরু হয়, এবং সেই সাথে আমাদের ব্লাড বডিতে যে টেম্পারেচারটা আছে এই টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণে বাধা প্রদান করে থাকে। এই জন্যই আমাদের ঘামের পাশাপাশি আমাদের শরীরটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে। আরো একটি গুরুত্বপূর্ণ আর্লি সিমটম হার্ট অ্যাটাকের সেটা হচ্ছে টায়ার্ডনেস। দেখবেন যে আপনি আগে 2 মাইল হাঁটতে পারতেন, এখন আপনি 1 মাইল হাঁটছেন, হাঁটার পরে দেখা যাচ্ছে আপনি টায়ার্ড হয়ে যাচ্ছেন। এই যে টায়ার্ড হয়ে যাচ্ছেন অল্পতেই এবং রেস্ট নেওয়ার পরেও সেটা কিন্তু সহজে কমছে না, এটার কারণ হচ্ছে যে আপনার হার্টের যে মাসলটা আছে এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হতে শুরু করেছে, এবং হার্ট অ্যাটাকের দিকে কিন্তু আপনি এগিয়ে যাচ্ছেন। হার্টের মাসলটা আছে যখন নাকি এটা ড্যামেজ হতে শুরু করে, তখন দেখা যায় যে আমাদের হার্টের মাসলটা প্রপার ওয়েতে পর্যাপ্ত পরিমাণে ব্লাডটাকে সে পাম্প করে আমাদের বডিতে দিতে পারছে না। এখন আমাদের মাসলগুলোর মধ্যে যদি অক্সিজেন পর্যাপ্ত পরিমাণ না থাকে এবং ব্লাড পর্যাপ্ত পরিমাণ না থাকে, তখন কিন্তু সে প্রপার ওয়েতে কিন্তু আমাদের বডির যে ফাংশন বা আমাদের যে কাজটা প্রপারলি করতে পারবে না। কারণ আমাদের বডিতে আমরা যখন কাজ করি, আমাদের কাজ করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন প্রয়োজন হয়। এখন হার্টটা যদি ভালোভাবে প্রপারলি ব্লাডটা সাপ্লাই দিতে না পারে এবং অক্সিজেন সাপ্লাই দিতে না পারে, তখন কিন্তু আমাদের পেশি কিন্তু অক্সিজেন বেশি পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে পাবে না, যে কারণে দেখা যায় যে অল্পতেই টায়ার্ড হয়ে যাচ্ছে। আরো একটি অবাক করা ব্যাপার হচ্ছে যে হাত পা ফুলে যাওয়া বা ইডিমা। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কিডনি যাদের নষ্ট হয়ে যায় তাদের কিন্তু এই প্রবলেমটা হতে পারে, কিন্তু হার্টেরও যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যখন নাকি আমাদের হার্টটা অনেক দুর্বল হয়ে যায়, যে কারণে দেখা যায় আমাদের হার্টের মাসলগুলো প্রপার ওয়েতে পর্যাপ্ত পরিমাণে ব্লাডটা আমাদের বডিতে পাম্প করতে পারে না। মানে আমাদের হার্ট যখন খুব ফোর্সফুলি পাম্প করতে পারছে না, যে মানে হচ্ছে যে আমাদের হার্টটা কাজ হচ্ছে যে ধমনীর মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত করা এবং শিরার মধ্যে দিয়ে রক্তটাকে নিয়ে আসা। এই কাজটাকে সে প্রপারলি যখন করতে পারে না, তখন কিন্তু আমাদের শরীরের রক্তনালীতে রক্তচাপটা অনেক বেড়ে যায়। এই চাপটা বৃদ্ধির কারণে আমাদের রক্তনালী কি করে থাকে? আপনার রক্তনালী যে তরল পদার্থগুলো আছে এই তরল পদার্থগুলোকে আমাদের বের করে দিতে চেষ্টা করে এবং বিভিন্ন টিস্যুতে সে ছড়িয়ে দিতে বাধ্য করে, যার কারণে আমাদের হাত পা ফুলে যায় এবং এটাকে আমরা বলে থাকি ইডিমা। এবং এটা কিন্তু আমাদের হার্ট অ্যাটাকের আর্লি একটা সিমটম। এই আর্লি সিমটমগুলো যখন আপনি পাবেন তখন কিন্তু কখনোই আপনি অবহেলা করবেন না। আপনি অবশ্যই একজন ডাক্তারের কাছে যাবেন, মানে একজন কার্ডিওলজিস্টের কাছে যেতে পারেন, এবং সেই সাথে আপনি কিছু টেস্ট করে নিতে পারবেন, যেমন ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইকো, বা মানে হচ্ছে ইকোকার্ডিওগ্রাম। এবং সেই সাথে মাঝে মাঝে দেখা যায় যে
টিএমটি টেস্ট বা ট্রেডমিল টেস্টও কিন্তু করিয়ে নেওয়া হয়। এখন এই যে সিমটম বা হার্ট অ্যাটাকের যে প্রবলেমগুলো, এগুলো থেকে যদি আপনি আগের থেকেই বাঁচার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনি ডায়েট কন্ট্রোল করতে পারেন। যেমন ধরুন যে আপনি অতিরিক্ত তেল বা চর্বি জাতীয় যে খাবারগুলো আছে, সেগুলো খাওয়া কমিয়ে ফেলুন। বা যেসব খাবারে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে, সেগুলো অবশ্যই খাওয়া একদম কমিয়ে দিতে হবে। এছাড়া আপনি বাইরের যত তেলে ভাজা খাবার আছে, সেগুলো খাওয়া কমিয়ে দিন। ফাস্ট ফুড খাওয়া কমিয়ে দিন, অতিরিক্ত লবণ খাওয়া কমিয়ে দিন। যেমন ধরেন যে আপনার ফাস্ট ফুডগুলোর মধ্যে হতে পারে বার্গার, তারপর হচ্ছে চিপস, তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, এছাড়া আপনি পিৎজা, এগুলো খাওয়া আস্তে আস্তে কমিয়ে দিন, যাতে করে আপনার কার্ডিও যে প্রবলেমগুলো সেগুলো আপনার ফেস করতে না হয়। এছাড়া আপনি দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমান। পর্যাপ্ত পরিমাণে কিন্তু ঘুমের দরকার আছে আপনার হার্টের মাসেলগুলোকে সুস্থ রাখার জন্য। আরেকটা কাজ হচ্ছে আপনি স্মোক করা থেকে বিরত থাকুন। এই স্মোকও কিন্তু আপনার হার্টের সমস্যার জন্য দায়ী হতে পারে। এছাড়া আপনি রেগুলার এক্সারসাইজ করুন, রেগুলার জগিং করুন এবং দিনে 30 মিনিট থেকে 45 মিনিট অ্যাটলিস্ট আপনি দ্রুত হাঁটার চেষ্টা করুন। এবং কোলেস্টেরল লেভেলটা অবশ্যই আপনাকে মাঝে মাঝে চেক করুন, যাতে করে আপনার কোলেস্টেরল লেভেলটা অনেক বেড়ে না যায়। এবং কোলেস্টেরল লেভেল বেড়ে যাওয়ার জন্য কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু অনেক বেড়ে যায়। সো কোলেস্টেরলটা আপনাকে অবশ্যই কন্ট্রোলের মধ্যে রাখতেই হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি।